হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছো এবং সাপোর্ট দিয়েছো তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। আমার নাম টিনা। বাবা মা বলতেন, তুই আমাদের মানসম্মান ধুলো মিশিয়ে দিয়েছিস। জানি না আমি কি এমন কাজ করেছি যার জন্য তাদের মানসম্মান নষ্ট হয়। এছে আমি একজন প্রতিবন্ধী মেয়ে। বাবা মা আমাকে বিষ দিয়েছিলেন, তাদের চোখে আমি মারা গিয়েছিলাম। তারা আমাকে মরা ভেবে বহু দূরে ফেলে আসেন, কিন্তু একজন মহৎ ব্যক্তি দেখতে পেয়ে আমার জীবন বাঁচান আর আমাকে তার বাড়িতে নিয়ে যান। কয়েক বছর পর আমি যখন 8 বছর বয়সী হলাম তখন তিনি আমাকে বিয়ে করলেন। আমি তার সাথে সুখেই ছিলাম, কিন্তু একদিন আমাদের বাড়ির কাজের মেয়ে কাঁদতে কাঁদতে আমাকে বলল, ম্যাডাম আমি আর এসব দেখতে পারছি না। তাকে জিজ্ঞেস করলে সে বলল, আপনি আপনার বিছানার তোষক সরালেই দেখতে পাবেন এবং নিজেই বুঝতে পারবেন যে স্যার আপনার প্রতি কেন এত সদয় আমার বামি রাতে ঘুমিয়ে গেলে পরে বিছানার তোষক সরাতেই আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। মনে হলো আমার জীবন বেরিয়ে যাবে, কারণ তোষকের নিচে তো আমার বাবা একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। মায়েরও চাকরি করার খুব ইচ্ছে ছিল, কিন্তু মায়ের সৌন্দর্যের কারণে বাবা তাকে বাইরে গিয়ে চাকরি করতে দেননি। বাবার চেয়ে মা বেশি শিক্ষিত এবং তিনি বলতেন, তোর বাবা আমার সামর্থ্যকে হিংসা করে তাই আমাকে চাকরি করতে দেয় না। তাদের দুজনের একে অপরের সাথে একদমই বনত না, সবসময় ঝগড়া লেগেই থাকত। মা সারাক্ষণ দামি দামি জিনিস ব্যবহার করতে চাইতেন, দারিদ্র্যকে তিনি মোটেই মেনে নিতে পারতেন না। যদিও আমাদের বাড়িতে কোনো কিছুর অভাব ছিল না, বাবা যা ইনকাম করতেন তাতে সংসার ভালোভাবেই চলে যেত। তারা দুজনেই আমার জন্মে খুশি ছিলেন, কিন্তু যখন জানতে পারেন যে তাদের মেয়ে প্রতিবন্ধী তখন তারা একে অপরকে দোষারোপ করতে শুরু করেন। মা তার বন্ধুদের বলতে লজ্জা পেতেন যে তার মেয়ে প্রতিবন্ধী, আর বাবা আমার দিকে ফিরেও তাকাতেন না। আমি সারাদিন কাঁদতে থাকতাম, শুধুমাত্র আমার দাদি আমার যত্ন নিতেন এবং আমার কাছে সারাদিন বসে থাকতেন। এভাবেই আমার বয়স 1-2 বছর হয়ে গেল। আমাকে কোথাও যেতে দেওয়া হতো না। আমি ছোট থেকেই বাবা মায়ের ঝগড়া মারামারি দেখে বড় হয়েছি। মায়ের মতো সৌন্দর্য আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলাম, কিন্তু এমন সৌন্দর্যের কি লাভ যেখানে আমার বাবা মা আমাকে ভালোবাসেন না। ভগবান আমাকে হাত উপর করে সৌন্দর্য দিয়েছেন, কিন্তু চলাফেরা করার মতো পা দেননি। মা বলতেন, জানি না কোন অপরাধের শাস্তি হিসেবে এই প্রতিবন্ধী মেয়ে আমার কপালে জুটেছে। বাবা বলতেন, যে মেয়ে নিজের পায়ে হাঁটতে পারে না তাকে বিয়ে করবে কে? সারা জীবন আমাদের ঘাটে বোঝা হয়েই থাকবে। আমি চাইতাম বাবা মা আমাকে ভালোবাসুক, কিন্তু তারা আমার দিকে ফিরেও তাকাতেন না। তারা এক অপরের সাথে ঝগড়া মারামারি করতে থাকতেন আর একে অপরের থেকে আলাদা হতে চাইতেন। মা বাবাকে বলেছিলেন, আমাকে ডিভোর্স দাও, আমি তোমার সাথে থাকতে চাই না। আর এর সবচেয়ে বড় কারণ ছিলাম আমি। তিনি আমাকে অনাথ আশ্রমে রাখতে চাইতেন, কিন্তু দাদির কারণে সেটা হতে পারেনি। হঠাৎ যখন দাদির শরীর খারাপ হতে শুরু করল তখন কেউ আমার দিকে ফিরেও তাকাতো না, আর দাদির চিকিৎসাও যেমন তেমন ভাবে চলছিল। তার এই অসুস্থতার 1 মাস পরে দাদি চিরকালের জন্য ভগবানের কাছে কাছে চলে গেলেন। আমি অনেক কেঁদেছিলাম আর ভগবানকে বলছিলাম আমাকেও তার কাছে ডেকে নিতে। দাদির মৃত্যুর কয়েকদিন পরেই মা বাবার ঝগড়া আরও বেড়ে গেল। মা তার সমস্ত রাগ আমাকে মেরে মিটাত। মা বাবার অনুপস্থিতিতে অন্য লোকের সাথে দেখা সাক্ষাৎ করত। মা আমাকে ধমকে বলেছিলেন আমি যেন এই ব্যাপারটা কাউকে কিছু না বলি। তারপর একদিন কোনো একটা বিষয় নিয়ে বাবা মায়ের মধ্যে প্রবল ঝগড়া শুরু হয়। তারপরে মা আমাকে নিজে হাতে খাওয়াতে শুরু করেন। আমি অবাক হয়ে ভাবলাম মায়ের কি হলো যে তিনি আমাকে নিজ হাতে খাওয়াচ্ছেন, কিন্তু জানতাম না যে এই খাবারে বিষ মেশানো আছে। আমি অজ্ঞান হয়ে গেলে বাবা মা ভাবলেন যে আমি মরে গেছি। তারপর তারা আমাকে দূরের একটা রাস্তার পাশে ফেলে দিয়ে আসেন। তখন আমার বয়স 4 বছর। আমি শুনেছিলাম বাবা মায়েরা তাদের সন্তানের জন্য নিজের জীবন দিতে পারেন, সন্তানের জীবনে আসা প্রতিটা সমস্যা দূর করার চেষ্টা করেন, কিন্তু আমাকে বিষ দেওয়ার সময় আমার বাবা মায়ের হাত একটুও কাঁপেনি। হয়তো তাদের ভিতরের মানবতা শেষ হয়ে গিয়েছিল। তারা একে অপরের থেকে আলাদা হতে চেয়েছিলেন আর আমি তাদের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছিলাম। কিন্তু আমাকে মারার কি দরকার ছিল? তারা আমাকে কোনো অনাথ আশ্রমে ফেলে দিতে পারতেন। তারা ভেবেছিল হয়তো আমি মরে গেছি। কথায় বলে যে বাঁচায় সে ভগবানের চেয়েও বড় একজন ভালো মানুষ। সময়ের মতো আমার জীবন না বাঁচালে আমি সত্যিই মরে যেতাম। আমি হাসপাতালের বিছানায় শুয়ে খুবই হতবাক হয়েছিলাম যে আজকের যুগে কি এমন করে, যেখানে নিজের বাবা মা আমাকে মরতে চেয়েছিলেন সেখানে তিনি আমার জন্য একজন দেবদূত হয়ে আমাকে বাঁচালেন। তিনি আমাকে আমার নাম, বাড়ি কোথায় এবং কে আমাকে বিষ দিয়েছে জিজ্ঞাসা করেছিলেন। লোকটি সুন্দর, সুদর্শন এবং বয়স 2-3 বছর হবে। সে আমাকে তার বাড়িতে নিয়ে আসেন। তার বাড়িটাও খুব সুন্দর। তাকে আমার অনেক ধনী বলে মনে হয়েছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তার বাড়িতে কেউ নেই কেন? তখন সে বলল যে এই পৃথিবীতে তারও কেউ নেই। লোকটি আমাকে বল
চাইলে আমি এখানে থাকতে পারি। প্রথমে আমি খুব দ্বিধায় পড়লাম যে আমি কিভাবে পরপুরুষের বাড়িতে থাকব, কিন্তু আমার আর কোনো উপায়ও নেই। আমি বললাম, আপনি যদি আমাকে কোনো কাজ দেন। তিনি হেসে বললেন, তুমি এই পৃথিবীতে কাজ করার জন্য আসনি, আমার বাড়িতে কাজ করার জন্য অনেক কাজের লোক আছে। তিনি আমার খুব যত্ন নিতেন। সময় এভাবেই চলতে লাগল, আর এখন আমার বয়স 8 বছর। আমি ধীরে ধীরে তাকে মনে মনে পছন্দ করতে লাগলাম। সে আমার দেখাশোনা যত্ন যেভাবে করত তাতে আমার মনে তার জন্য ভালোবাসা বাড়তে থাকল, কিন্তু কখনোই প্রকাশ করিনি, কারণ আমি জানতাম যে তার এবং আমার মধ্যে কোনো মিলই নেই। তারপর একদিন হঠাৎ সে নিজেই আমাকে তাকে বিয়ে করার কথা জিজ্ঞেস করল। আমি অবাক হয়ে গেলাম যে কেন সে আমার মতো একজনকে বিয়ে করতে চাইছে। সে আমাকে বলল যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমিও তার কথা বিশ্বাস করেছিলাম। মা বললেন, তোর বাবা আমার শাহ, যে কেউ ধোঁকা খেতে পারেন। তার বয়স এবং চালচলনে তাকে আমার দিদি মনে হতো। এখনও অনেক পুরুষ তার প্রতি আকৃষ্ট হন। মা আমাকে বলেছিলেন যে তিনি যে কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানির তরফ থেকে গাড়িটা তাকে দিয়েছে। তিনি ভালো পোস্টে কাজ করেন। তিনি আমাকে বলেছেন যে শীঘ্রই আমার স্বামীর কাছ থেকে আমাকে তালাক পাইয়ে দেবেন। আরও বলেছেন, তোর চিন্তা করার দরকার নেই, এখন তুই একা না, তোর সাথে তোর মাও আছে। আমি খুশি হয়েছি যে আমি একা না। কোথাও সমীর ছেড়ে দেওয়ার দুঃখ আমার মনে অবশ্যই ছিল। সমীরের স্মৃতি আমাকে কষ্ট দিত, কিন্তু যখন থেকে তার আসল রূপ জানতে পেরেছি আমি মনে মনে ভয় পেতাম যে সে আমার সাথে কি করত। মা অফিস থেকে ফিরে আমার সাথে অনেক গল্প বলতেন। আমাকে বলতেন যে আমি আমার সমস্ত পুরানো বন্ধুদের ছেড়ে দিয়েছি, তারা সবাই আমাকে অপমান করত, তারাই আমার মন বিষে ভরিয়ে দিয়েছিল। আমি তাকে বলেছিলাম যে মানুষ ভুল থেকেই শিক্ষা নেয়া। মা আমার সামনে ডিভোর্স পেপার রেখে বললেন, আমি সব কাগজপত্র তৈরি করে নিয়েছি, তুই সই করে দে। জানি না কেন ডিভোর্সের কাগজপত্র দেখে আমার বুকের ধুকপুক বেড়ে গেছিল। আমি মায়ের কাছ থেকে কাগজপত্র নিয়ে বললাম, ভেবে চিনতে সই করে দেব। আমি প্রতিদিন ডিভোর্স পেপার দেখি, কিন্তু সই করার শক্তি পাই না। মা আমাকে প্রতিদিন ডিভোর্স পেপারে সই করতে বলেন, যাতে সমীরও এই পেপারে সই করতে পারে। 1 মাস হয়ে গেছে আমি এখানে আছি। একদিন রাতে জলচেশ তাই জেগে উঠলাম, যদিও মা আমার ঘরে জল রাখতেন, কিন্তু আজ হয়তো তিনি ভুলে গেছেন। আমি হুইল চেয়ারে বসে রান্নাঘরে যাওয়ার সময় মায়ের ঘর থেকে কথা বলার শব্দ শুনতে পেলাম। আমি অবাক হয়ে ভাবলাম, দেখি তো রাতের এই সময় তিনি কার সাথে কথা বলছেন। মা তো বলেছিলেন তিনি সবার সাথে সম্পর্ক শেষ করে দিয়েছেন। আমি মনোযোগ দিয়ে শুনে বুঝতে পারলাম একজন পুরুষের গলা। ওই লোকটা বলছিলেন, তোমার মেয়েকে যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স দেওয়াও, না হলে তোমাকে চাকরি থেকে তাড়িয়ে দেব। হয়তো তিনি আমার মায়ের বস, কিন্তু তিনি এত রাতে আমার মায়ের রুমে কেন? তিনি আবার বলতে লাগলেন, তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তবে তোমাকে আমার কাজ করতেই হবে। তোমার কাছ থেকে যদি গাড়ি বাড়ি ফিরিয়ে নেই তবে তুমি আবার পথে বসবে। তুমি এখনও তোমার মেয়েকে দিয়ে ডিভোর্স দেওয়াতে পারোনি। আমি এত কিছু করেছি, কাজের মেয়েকে টাকা খাইয়ে তোমার মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছি, তার মনের সন্দেহ ঢুকিয়ে দিয়েছি, পুতুল বানিয়ে বিছানার নিচে রেখেছি, আর তুমি এখনও ডিভোর্স পেপারে সই করতে পারেননি। এই প্রতিবন্ধী মেয়ে যেন আমার ছেলের জীবনে না থাকে। আমি অবাক হলাম যে এরা তো আমার কথাই বলছে। নিশ্চয়ই এই লোকটা আমার স্বামী সমীরের বাবা। আমার মা বললেন, তুমি যা বলবে তাই হবে, তুমি অভিযোগ করার সুযোগ পাবে না। আমি মেয়ের মনে জায়গা করে নিয়েছি, আর ওর মনে জায়গা করতেই একটা সময় লেগেছে। ও খুবই সরল, আমি ওকে দিয়ে ডিভোর্স পেপারে সই করিয়ে নেব। এখন আমি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছি। কাজের মেয়ের উপর আমার রাগ হচ্ছিল। আমি আমার স্বামীকে অবিশ্বাস করেছি যে আমাকে এত ভালোবাসে। আমি তাকে এত সহজেই ছেড়ে চলে এসেছি যে মা তার নিজের মেয়েকে বিষ খাওয়াতে পারে। সে হঠাৎ এত ভালো কিভাবে হতে পারে? এটা একটা পরিকল্পিত চক্রান্ত, চাকরানিও এতে জড়িত। আর সে নিজেই পুতুল আমার বিছানার নিচে রেখে এই গল্পটি তৈরি করেছিল আমার নিজের ভুলের জন্য। অনুশোচনা হচ্ছিল, আমাকে এখান থেকে চলে যেতে হবে। আমি চুপচাপ গিয়ে আবার শুয়ে পড়লাম। আমি মাকে বুঝতে দেয়নি যে আমি তাদের সত্যটা জেনে গেছি। পরের দিন মা অফিসে বেরিয়ে গেলে তার কাজের মেয়েটি আমার কাছে আসে। সে সবসময় আমার সাথেই থাকত। আগে জানতাম না যে সে আমার উপর নজর রাখে, কিন্তু যখন মায়ের সত্যিটা জানতে পারি তখন আমি এটাও জানতে পারি। আমি তাকে আমাকে সাহায্য করতে বললাম, তুমি যত টাকা চাও আমি তোমাকে দেব, তুমি আমাকে আমার স্বামীর বাড়িতে নিয়ে চলো। আমার মা একদমই ভালো না, সে একটা নিষ্ঠুর মানুষ। সে শুধু আমার সামনে ভালো হওয়ার ভান করে সে আমাকে ডিভোর্স দেওয়াতে চায়, আমার সংসার নষ্ট করতে চায়। আমার সংসার নষ্ট করার পরে একজন বড়লোককে বিয়ে করে আমাকে ছেড়ে চলে যাবে। তুমি আমাকে সাহায্য করো, ভগবান তোমাকে এই পুণ্যের ফল অবশ্যই দেবেন। কাজের মেয়েটির সম্ভবত আমার প্রতি করুণা হয়েছিল এবং তার টাকার প্রয়োজন ছিল, তাই সে রাজি হয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে আমার হাতে পরা সোনার চুড়িটা তাকে দিয়ে বললাম, এরপরেও তুমি যত টাকা চাইবে আমি তোমাকে দেব, শুধু আমাকে আমার স্বামীর বাড়িতে নিয়ে চলো। সে খুশি হয়ে আমাকে অটোতে বসিয়ে সোজা সমীরের কাছে নিয়ে এল। সমীর আমার দুঃখে অর্ধেক হয়ে গেছিল। আমাকে দেখে অবাক হয়ে বলল, তুমি না
বলে কোথায় চলে গেছিলে? আমি তোমাকে কোথায় না খুঁজেছি? আমার কোনো অপরাধে তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে? আমি সমীরকে বললাম, আমাকে ক্ষমা করে দাও। কাজের মেয়ে আমাকে বলেছিল যে তুমি মেয়েদেরকে ইউজ করে তারপর তাদের মেরে ফেলো। সে আমাকে আমার মতো দেখতে পুতুল দেখিয়েছিল, যা সে আমার বিছানার নিচে রেখেছিল। আমি সমীরকে পুরো ঘটনা বলে যখন কাজের মেয়েটিকে খুঁজলাম তাকে বাড়িতে কোথাও পাওয়া গেল না। সমীরও কিছুই জানত না। আমি যখন এখান থেকে চলে গেছিলাম তখন এই কাজের মেয়েটি সমীরকে বলেছিল যে আমি আমার বাবা মায়ের কাছে ফিরে গিয়েছি আর কোনোদিন ফিরে আসবে না। আমি সমীরকে বললাম যে আমাকে ক্ষমা করে দাও, আমি ভয় পেয়ে গেছিলাম। আমি তোমাকে বিশ্বাস না করে একজন বাজে লোককে বিশ্বাস করেছি। যে মেয়েটির বাবা মা তাকে ফেলে দিয়েছে, নিজের উদ্দেশ্যে ওকে দূরে সরিয়ে দিয়েছে, সে এমনই হয়, কাউকে বিশ্বাস করতে পারে না। আমি আরও বললাম, আমার মা আর তোমার বাবা একসাথে মিলে আমাদের আলাদা করার চক্রান্ত করছেন। তোমার বাবা আমার মতো প্রতিবন্ধী মেয়েকে তার পুত্রবধূ হিসেবে মেনে নিতে চান না। তিনি এমন পুত্রবধূ চান যে তোমার সাথে পায়ে পা মিলিয়ে চলতে পারবে। আমার মাকেও বিয়ে করতে চায়, তবে এই শর্তে যে প্রথমে সে আমাদের ডিভোর্স দেওয়াবে। পুরো সত্যিটা জেনে সমীর অবাক হয়ে বলল, আমি আমার বাবাকে প্রথম থেকেই পছন্দ করি না, তাই আমি তার থেকে দূরে থাকি। তার বাজে চরিত্র দেখে কষ্ট পায় সে। প্রতিটি সুন্দরী মেয়েকে বিয়ের স্বপ্ন দেখায় এবং অর্থের প্রভাবে তার সাথে নষ্টামি করে। যখন তার উদ্দেশ্য পূরণ হয় তখন সেই মহিলাকে ছেড়ে দেয়া। সমীরের কথার অর্থ আমি বুঝে গেছি। সে আমার মাকেও তার নিজের কাজে ব্যবহার করছে আর তাকে বিয়েও করবে না। সমীর বলল, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। কাজের মেয়েকে ঘর থেকে তাড়িয়ে দেব। এই বলে সমীর আমাকে জড়িয়ে ধরে। সে আমাকে খুব ভালোবাসত টাকার লোভে যারা